গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রফুল্ল রায়ের লেখা একটি উপন্যাস এই ভুবনের ভার। আজ শুনবেন উপন্যাসটির ৭ম পর্ব। হিরণময় এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকেননি। বাইরে চওড়া করিডোরে একটা বেঞ্চে বসে মল্লের জন্য অপেক্ষা করতে থাকেন। অবশ্য তিনি একা নন, করিডোরে অন্য ছেলেমেয়েরা থোকায় থোকায় এধারে ওধারে দাঁড়িয়ে নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলছে। তাদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এমার্জেন্সির ডাক্তাররা তাদের থেকে যেতে বলেছেন। সমীরের যদি অপারেশন হয় রক্ত দেওয়া দরকার, তাছাড়া বেশ কিছু ঔষধ বাইরে থেকে কিনে দিতে হবে। নিজেদের মধ্যে ছেলেমেয়েরা কথা বলছিল ঠিকই, কিন্তু বারবার তাদের চোখ এসে পড়ছিল হিরণময়ের ওপর। এমন একটা ঘটনা ঘটে যাবার পর আনন্দপুরের একটি লোকও যখন তাদের ত্রিসীমানায় ঘেঁষেনি, তখন সম্পূর্ণ অপরিচিত একটি মানুষ তাদের সঙ্গে হাসপাতাল পর্যন্ত এসেছেন। সমীরের জন্য উদ্বিগ্ন মুখে বসে আছেন। এতে সবাই অভিভূত। এই সময় একটি ছেলে এগিয়ে সসম্ভ্রমে বলে, আপনি আমাদের সঙ্গে এসেছেন এজন্য আমরা খুবই কৃতজ্ঞ, কিন্তু আপনাকে আগে দেখেছি বলে তো মনে হয় না। হিরণময় অলোককে যা বলেছিলেন এ ছেলেটিকেও তাই বলেন, অর্থাৎ তাকে আগে দেখার কোনো কারণ নেই, কেননা এ শহরে তিনি আজই প্রথমে এসেছেন। ছেলেটি বলে, আপনার পরিচয়টা জানতে পারলে ভালো লাগতো। হিরণময় বলেন, আমি একজন মাস্টার, তোমাদের মতো ছেলেমেয়েদের পড়াতাম, রিসেন্টলি রিটায়ার করেছি। তিনি আরও জানান একটি বিশেষ প্রয়োজনে তার এ শহরে আসা। রাস্তায় তার ছেলের বয়সী কটি যুবককে বোমার খায়ে ক্ষতবিক্ষত হতে দেখে তিনি তাদের ফেলে পালিয়ে যেতে পারেননি। হাজার হোক তিনি একজন মাস্টার মশাই এবং সন্তানের বাবা। হাসপাতালে আসাটা কর্তব্য বলে মনে করেছেন। এর জন্য কৃতজ্ঞতা জানালে তাকে শুধু বিব্রতই করা হবে। ক্রমে সবকটি ছেলেমেয়ের সঙ্গে আলাপ হয় এবং তাদের নামটামও জানা হয়ে যায়। যুবকদের কারোর নাম তাপস, কারোর মনোজ, কারোর অরুণ, বিজন ইত্যাদি। মেয়ে তিনটির নাম গোপা, বিপাশা আর সুনন্দা। এমার্জেন্সি ওয়ার্ড থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে বলেন, অপারেশন করতে হবে না, সমীরবাবুর জ্ঞান ফিরেছে। রাত্রে এই ওষুধগুলো দরকার হবে, কিনে দিয়ে যাবেন। একটু থেমে বলে, বম ইনজুরির কেস, আপনার ইমিডিয়েটলি থানায় একটা ডায়েরি করুন, আমরা এর ভেতর পুলিশকে জানিয়ে দিয়েছি। বলে একটা প্রেসক্রিপশন মনোজ নামের ছেলেটির হাতে দেন। ওদের কথাবার্তার ভেতর হিরণময় বেঞ্চ থেকে উঠে এসে বলেন, আমিও ডায়েরি করার কথা বলেছিলাম। অবশ্য অলোকের মতে থানায় গিয়ে অভিযোগ জানালে যে লাভ হবে না সেটার বলেন না। ছেলেদের মধ্যে কয়েকজন বলে, তাহলে থানায় যাওয়া যাক। ডাক্তার ফের এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে গিয়েছিলেন। মনোজ বলে, সবার থানায় গিয়ে দরকার নেই। সমীরদার মা আর মল্লিদি যদি আসেন, কাউকে না দেখলে খুব চিন্তায় পড়ে যাবেন। অরুণ যাক, বাকিরা এখানেই থাকি। ঠিক আছে। হিরণময় একবার ভাবেন মনোজদের সঙ্গে থানায় যাবেন। পুলিশ ডায়েরিটা সত্যি নেয় কিনা জানার জন্য ভীষণ কৌতূহল হচ্ছিল তার। পরক্ষণে খেয়াল হয়, যদি মল্লি শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে এসে পড়ে। না, এখন হাসপাতালের এই করিডোর ছেড়ে তার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। তিনি ধীরে ধীরে ফের আগের সে বেঞ্চটায় গিয়ে বসে পড়েন। মনোজরা চলে আসার খানিকটা বাদেই দুটি মহিলা উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে করিডোরে চলে আসে। মহিলাদের একজন বিধবা, তার বেশ বয়স হয়েছে, মাথায় কাঁচা পাকা চুল, পরনে ধবধবে থান। তিনি অঝরে কাঁদছেন। অন্যটি তরুণী, তার সর্বাঙ্গে বিজলির চেহারাটি যেন বসানো। সে যে বিজলিনী মেয়ে বলে দিতে হয় না, দেখা মাত্র শনাক্ত করা যায়। মল্লে কাঁদছিল না, তার চোখে মুখে উৎকণ্ঠার সঙ্গে যা মিশে আছে তা হল প্রচণ্ড ক্রোধ এবং আক্রোশ। আরও একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, মল্লের কপালের একটা দিকে নীল হয়ে অনেকখানি জায়গা ফুলে আছে। কণ্ঠার কাছটা থেতলে রক্ত ঝরছে।
নাক এবং কপালের চামড়া বেশ খানিকটা উঠে গেছে। হিরণময় একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকেন। অদ্ভুত এক আবেগে তার হৃৎপিণ্ড তোলপাড় হয়ে যেতে থাকে। মল্লে সন্ত্রস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, কেমন আছে সমীর? প্রাণের ভয় নেই তো? ডাক্তার সমীর সম্পর্কে যা যা বলেছেন সব জানিয়ে মনোজ বলে, চিন্তা করো না মল্লিদি, আমার ধারণা 2-4 দিনের ভেতর সমীরদাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। জোরে শ্বাস টেনে মল্লি বলে, আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে, তবে এখানে শেষ নয়, ওরা আবার অ্যাটাক করবে। সমীরের মা সমানে কেঁদেই যাচ্ছেন। আবছা গলায় বলেন, সমুকিকে একবার দেখতে দেবে? মনোজ বলে, মনে হয় না, তবু জিজ্ঞেস করে দেখি। বলে সে কয়েক পা এগিয়ে এমার্জেন্সি ডিপার্টমেন্টের বন্ধ দরজায় টোকা দিতে থাকে। একটু পর আগে সে ডাক্তারটি বেরিয়ে এসে জিজ্ঞেস করেন, কি ব্যাপার? সমীরের মায়ের আর্জিটা জানিয়ে দেয় মনোজ। ডাক্তার বলেন, সমীরবাবুকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আজ না কাল এসে দেখবেন। আর যে ওষুধগুলোর কথা লিখে দিয়েছি সেগুলো কিনে দিয়ে আপনারা চলে যান। বলে তিনি ফের এমার্জেন্সি ডিপার্টমেন্টে ঢুকে পড়েন। মনোজ ফিরে আসে। ডাক্তারের সঙ্গে তার যা কথা হলো সবই শুনতে পেয়েছেন সমীরের মা। ছেলেকে দেখার জন্য আর কাকুতি মিনতি করেন না। খানিক দূরে বসেছিলেন হিরণময়। কোনো দিকে তার লক্ষ্য নেই, কারোর কোনো কথা তার কানে ঢুকছে না। একইভাবে পলকহীন মল্লের দিকে তাকিয়ে আছেন। কতকাল পর নিজের প্রথম সন্তানকে দেখলেন হিরণময়। সেই 3 বছরের শিশুটি আজ 26 বছরের পরিপূর্ণ তরুণী। কি সুন্দরী না দেখতে হয়েছে মল্লিকে। বুকের ভেতরটা উথাল পাথাল হয়ে যেতে থাকে হিরণময়ের। কিন্তু মেয়েটার মুখে রক্ত আর আঘাতের চিহ্ন কেন? কেউ কেউ ওকে মেরেছে? হিরণময় উদ্বিগ্ন হয়ে ওঠেন। ঘণ্টা 1.5-2 আগেও তিনি ভেবে পাচ্ছিলেন না ঠিক কোথায় গেলে মল্লির খোঁজ পাওয়া যাবে। কিন্তু কি আশ্চর্যভাবেই না তার সঙ্গে দেখা হয়ে গেল। শুধু মল্লিই না, সমীরকেও তিনি চিনতে পেরেছেন। কার জন্য তাদের জীবন বিপন্ন, বিপদের আসল কারণ কি, তাও তার জানা হয়ে গেছে। হিরণময় বসে থাকতে পারছিলেন না। বুকের ভেতরকার সেই আবেগটা তাকে ধাক্কা মারতে মারতে মল্লির দিকে ঠেলে নিয়ে যেতে চাইছিল। তার ইচ্ছে হচ্ছিল এখনই মল্লিকে নিজের পরিচয়টা জানিয়ে দেন। পা বাড়াতে গিয়ে থমকে যান হিরণময়। না, এখন তার সময় নয়। এত লোকজনের সামনে সেটা বলা যাবে না। তার জন্য অপেক্ষা করতে হবে। মল্লিকে আলাদাভাবে পাওয়া দরকার। হিরণময় ছাড়া অন্য কেউ এতক্ষণ ভালো করে মল্লিকে লক্ষ্য করেনি। তাপস কি যেন বলতে গিয়ে হঠাৎ চমকে ওঠে। এ কি মল্লিদি, তোমার কপাল ফুলে উঠেছে, কপালে গলায় রক্ত, কি হয়েছে? অন্য সবার চোখে এসে পড়ে মল্লির উপর। তারা উদ্বিগ্ন মুখে তার আঘাতের কারণ জানতে চায়। মল্লির 2 চোখ জ্বলে ওঠে। সে তীক্ষ্ণ গলায় বলে, জানো না কোথায় কার কাছে থাকি? আমি যাতে বেরোতে না পারি সেজন্য পাহারাদার রেখেছে। লোকটা আমাকে আটকাতে চেয়েছিল, ফাঁকি দিয়ে বেরিয়েও এসেছিলাম। হঠাৎ ওর চোখে পড়ে যাই। লোকটা ডেসপারেটলি হাত পা চালাতে থাকে। ফলে কি হয়েছে দেখতেই পাচ্ছ। আমিও ছাড়িনি, স্কাউন্ড্রেলটার নাক টাক ফাটিয়ে দিয়েছি। মনোজ বলে, তাহলে? তার প্রশ্নের মধ্যে যে ইঙ্গিতটা ছিল চট করে বুঝে নেয় মল্লি। বলে, এই কাণ্ডের পর ওখানে কি করে ফিরে যাব তা জানতে চাইছ তো? হ্যাঁ, মানে ওখানে আর ফিরে যাওয়ার উপায় নেই আমার। এবার মনোহর রক্ষিতের সঙ্গে স্ট্রেট কনফ্রন্টেশনে নামতে হবে আমাকে। এতে যা হবার হোক। ছেলেমেয়েরা মল্লিকে ঘিরে ধরেছিল। তাদের চোখে মুখে একই সঙ্গে উত্তেজনা আর উৎকণ্ঠা ফুটে বেরোয়। মনোজ বলে, মনোহর রক্ষিতের বাড়ি ফিরে যাবে না? কোথায় থাকবে ঠিক করেছ? মল্লি বলে, না, এই তো সবে ওখান থেকে বেরুলাম। সবাই চুপ করে থাকে। মল্লি এবার বলে, মনোহর রক্ষিতের ভয়ে
কেউ আমাকে শেল্টার দেবে বলে মনে হয় না। দেখা যাক কি হয়। তাপস, মনোজ এবং আরও 2-3টি ছেলে একসঙ্গে বলে ওঠে, তুমি আমাদের বাড়ি থাকবে মল্লিদি? তা হয় না। কেন? আসলে দুম করে তাপসটা কেউ তাকে বাড়ি নিয়ে তুললে এমন পরিস্থিতির সৃষ্টি হবে যা খুবই অস্বস্তিকর। এরা কেউ চাকরি বাকরি করে না, সবাই অল্প বয়সের ছাত্র। ওদের কথায় গিয়ে হয়তো দেখবে সে একেবারে অনভিপ্রেত। এই কথাগুলো তো মুখের ওপর বলা যায় না, তাই মল্লি চুপ করে থাকে। ছেলেরা কিন্তু নাছোড়বান্দা। তারা মল্লিকে রাজি হওয়ার জন্য পীড়াপিড়ি করতে থাকে। মল্লি একটু হাসে, কিছু বলে না। আসলে তার জন্য কেউ অসুবিধায় পড়ুক, এটা সে চায় না। সমীরের মা এতক্ষণ চুপ করেছিলেন, এবার বলেন, কোথাও যেতে হবে না, আমি তো আছি, তুমি আমার কাছে থাকবে। কিন্তু বলে দ্বিধান্বিতভাবে থেমে যায় মল্লি। তুমি ভয় পাচ্ছ বিয়ের আগে আমাদের ওখানে গিয়ে থাকলে লোকে কুৎসা করবে, এই তো? মল্লি চোখ নামিয়ে নেয়। সমীরের মা আস্তে আস্তে বলেন, যে যা খুশি বলুক ভাবুক, আমি গ্রাহ্য করি না, তুমি আমার কাছেই থাকবে। এই মৃদুভাষী মহিলাটি ছেলের উপর হামলার খবর পেয়ে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। খানিক আগে তাকে যেভাবে কাঁদতে দেখা গেছে, তাতে মনে হয়েছিল বাংলাদেশের আর 10টা সাধারণ মা যেমন হয়, তিনি তার থেকে আলাদা কিছু নন। কিন্তু এখন ধারণাটা বদলে যাচ্ছে হিরণময়ের। মহিলাটির মধ্যে ইস্পাতের ফলার মতো একটি অনমনীয় ব্যক্তিত্ব রয়েছে। আরও একটা ব্যাপার হিরণময়ের কাছে পরিষ্কার হয়ে যায়, সেটা হলো মল্লির সঙ্গে সমীরের সম্পর্ক। কেন ব্যাকুলভাবে মল্লি তাকে ফোন করেছিল, এখন সেটা বোঝা যাচ্ছে। মল্লি সমীরের মাকে বলে, কুৎসা ছাড়াও আরেকটা দিকের কথাও ভাবতে হবে। সমীরের মা জিজ্ঞেস করেন, সেটা কি? আমি যখন চলে আসি, মনোহর রক্ষিত বাড়ি ছিল না। যখন আমার খবরটা পাবে, তার মাথায় খুন চড়ে যাবে। আমি কোথায় আছি মাস্তান পাঠিয়ে খুঁজে বার করে আমার ক্ষতি করতে চেষ্টা করবে। শুধু আমারই না, যে আমাকে শেল্টার দেবে তারও। তাছাড়া সমীরের উপর ওর মারাত্মক রাগও রয়েছে। আমাকে আপনাদের ওখানে দেখলে আরও ক্ষেপে যাবে। একটু থেমে বলে, আজকের রাতটা কোথাও থেকে যাব। কি করা যায় কাল ঠিক করব। চিন্তিতভাবে সমীরের মা জিজ্ঞেস করেন, কোথায় থাকবে তুমি? আমার অনেক বন্ধু টন্ধু আছে, তাদের কারোর বাড়িতে। আজকের রাতটা মনোহর রক্ষিতের লোকের আমাকে খুঁজে বার করতে পারবে না। বলে মনোজের দিকে ফেরে মল্লি। প্রেসক্রিপশনটা কার কাছে আছে? মনোজ বলে, আমার কাছে। আমি তো টাকা পয়সা কিছুই আনতে পারিনি, তোমাদের কারো কাছে ওষুধের দামের মতো টাকা হবে? সমীরের মা টাকা নিয়ে এসেছিলেন। ব্যাগ থেকে তাড়াতাড়ি কয়েকটা 50 টাকার নোট বার করে মনোজকে দেন। মনোজ ওষুধ কিনে কয়েক মিনিটের ভেতর ফিরে আসে। এমার্জেন্সিতে ওষুধ জমা দিয়ে সবাই যখন হাসপাতাল থেকে বেরোবার তোড়জোড় করছে, সেই সময় অলোক ফিরে আসে। মল্লিয়া এবং সমীরের মাকে জানায় সে সমীরের খবর দেবার জন্য তাদের বাড়ি গিয়েছিল। যাই হোক, তাদের এখানে দেখে সে খানিকটা নিশ্চিন্ত হয়। এদিকে অরুণও থানা থেকে ফিরে এসেছে। সে বলে, ডায়েরি করা গেল না, পুলিশ আমাকে ভাগিয়ে দিল। হঠাৎ নিজের অজান্তেই যেন খানিকটা দূর থেকে হিরণময় অরুণকে বলেন, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার, পুলিশ ডায়েরি নিল না? তোমরা তাহলে ঠিকই বলেছিলে। সবার, বিশেষ করে মল্লির চোখ এবার এসে পড়ে হিরণময়ের উপর। এতক্ষণ মনোহরের বাড়ি থেকে পালিয়ে আসা, বোমার ঘায়ে সমীরের জখম হওয়া ইত্যাদি ব্যাপারে সে এত অস্থির হয়েছিল যে হিরণময়কে ভালো করে লক্ষ্যই করেনি। তাকে যে দেখেনি তা নয়, আবছাভাবে ভেবেছিল এমার্জেন্সি ডিপার্টমেন্টে কোনো পেশেন্ট নিয়ে তিনি এসে থাকবেন। কয়েক পলক তাকিয়ে থাকার পর মল্লির হৃৎপিণ্ড হঠাৎ যেন স্তব্ধ হয়ে যায়। পরক্ষণে এত জোরে লাফাতে থাকে, মনে হয় বুকের ভেতরটা ফেটে চুরমার হয়ে যাবে। বিস্ময়, আনন্দ, অপ্রত্যাশিত চমক সব মিলিয়ে মানুষের মনে যত রকম আবেগ সৃষ্টি হতে পারে, একের পর এক তার মুখের উপর ফুটে উঠতে থাকে।
অদ্ভুত এক আচ্ছন্নতার মধ্যে সে বলে, আপনি আপনি মানে? হিরণময় বুঝতে পারেন মল্লী তাকে চিনতে পেরেছে, কিন্তু কিভাবে কে জানে। বেঞ্চ থেকে উঠে এসে চোখের ইশারায় তিনি তাকে থামিয়ে দেন। উধার থেকে মনোজ বলে ওঠে, মনোহরের মাস্তানটা যখন বোমা মেরেছিল তখন থেকে উনি আমাদের সঙ্গে আছেন। এ শহরের একটা হারামজাদাও এগিয়ে আসেনি, সব কুকুরের মতো পালিয়ে গিয়েছিল। উনি কিন্তু সবসময় আমাদের পাশে থেকে সাহস দিয়ে গেছেন। কিছু যেন শুনতে পাচ্ছিল না মল্লী। অভিভূতের মতো সে শুধু হিরণময়ের দিকে তাকিয়ে থাকে। হিরণময় অলোককে জিজ্ঞেস করেন, ডায়েরি কেন করা যাবে না? থানা থেকে এ ব্যাপারে কিছু বলল? অরুণ কাছে এগিয়ে এসে বলে, আমার মতো একটা কম বয়সের ছোকরার কথায় নাকি মনোহর রক্ষিতের মতো লোকের এগেনস্টে কোনো অভিযোগ নেওয়া যায় না। কিন্তু এমন একটা মারাত্মক ক্রিমিনাল কেসে ডায়েরি করাতেই হবে। তাছাড়া সবার কথা শুনে মনে হচ্ছে মনোহর রক্ষিতের মাসলম্যানরা তোমাদের উপর হামলা চালাতে পারে। সকলের প্রোটেকশনের ব্যবস্থা পুলিশকে করতেই হবে। আমার সঙ্গে থানায় চলো, দেখি ওখানে রুল অব দ্য ল বলে কিছু আছে কিনা। হাসপাতাল থেকে থানা বেশি দূরে নয়। মিনিট সাতেকের ভেতর হিরণময়রা সেখানে পৌঁছে যান। সমীরের মা, মল্লী এবং কটি ছেলে মেয়ে থানার ভেতরে ঢোকে না। বাইরের রাস্তায় একটা বড় শিরীষ গাছের তলায় দাঁড়িয়ে থাকে। এতজনকে ভিড় বাড়ানো দরকার নেই। হিরণময় শুধু কটি ছেলেকে সঙ্গে করে ওসির চেম্বারে যান। ওসি থানাতেই ছিলেন। ঘাড়ে গর্দানে ঠাসা বিপুল চেহারা, চিবুকের তলায় তিন তিনটে চর্বির থাক। বিশাল গোলাকৃতি পেটটা সামনের দিকে হাতখানেক এগিয়ে আছে। ভিড়ের ভেতর অরুণকে দেখে খুবই বিরক্ত হন ওসি। তার সঙ্গীদের দেখে রুক্ষ গলায় বলেন, এরা কারা? হিরণময় সঙ্গে থাকায় অরুণের সাহস বেড়ে গেছে। সে বলে, ওই ডায়েরির ব্যাপারে আমার সঙ্গে এসেছে। আপনি? হাত তুলে অরুণকে থামিয়ে দিতে দিতে ওসি বলেন, সে তো বুঝতেই পারছি। তোমাকে তো একটু আগে বলে দিলাম ডায়েরি নাও হবে না, তাই দলবল নিয়ে আমার উপর প্রেশার ক্রিয়েট করতে এসেছ? অরুণ উত্তর দেবার আগেই হিরণময় বলে ওঠেন, এত বড় মারাত্মক একটা ঘটনা ঘটে গেল, বোমা মেরে 5টা ছেলেকে জখম করা হলো, আর আপনি ডায়েরি নেবেন না? কড়া চোখে হিরণময়ের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে ওসি জিজ্ঞেস করেন, আপনি কে মশাই? আমার নাম ললিত সানাল। আমি ভারতবর্ষের একজন সিটিজেন। আপনি কি এই শহরে থাকেন? না, একটা দরকারে এখানে এসেছি। এসব ছোকরাদের সঙ্গে জুটলেন কি করে? রাস্তা দিয়ে যেতে যেতে তিনি কোথায় সমীরদের মিছিল দেখেছেন এবং কিভাবে হঠাৎ জিপে করে এসে হুলিগানরা মিছিলটার উপর বোমা মেরে 5 জনকে জখম করেছে, সংক্ষেপে তা জানিয়ে হিরণময় বলেন, ছেলেগুলো মারাও যেতে পারত। গুন্ডারা এমন একটি কাণ্ড ঘটিয়ে পার পেয়ে যাবে তা হতে পারে না। ডায়েরি আপনাকে নিতেই হবে। হিরণময় যা বলেছেন তাতে ক্ষেপে ওঠার কথা, কিন্তু ওসি লোকটি অতীব চতুর। অরুণকে ফিরিয়ে দেবার পরও যখন এই প্রবীণ মানুষটি থানায় এসেছেন, তখন এর ভেতর গূঢ় কিছু ব্যাপার থাকতে পারে। ভদ্রলোক বললেন, এ শহরে থাকেন না, হতেও পারে। আনন্দপুরের অজস্র মানুষকে তিনি চেনেন। ললিত সানাল কাকে দেখেননি? আজকাল কার সঙ্গে ওপরের লেভেলের লোকেদের যোগাযোগ বা আতাত থাকে কে জানে। এ লোকটার যে তেমন কিছু নেই নিশ্চিতভাবে তা বলা যায় না। কাজে একটু সতর্ক থাকা ভালো। তাছাড়া কম বয়সের ছেলে ছোকরাদের যেভাবে হাঁকিয়ে দেওয়া যায়, একজন বয়স্ক লোকের সঙ্গে সে জাতীয় ব্যবহার করা চলে না। হিরণময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওসি একটা চেয়ার দেখিয়ে বলেন, বসুন। হিরণময় বসলে তিনি বলেন, আপনি কি জানেন এই ছেলে দুটো কার বিরুদ্ধে কেস লেখাতে এসেছিল? জানি, মনোহর রক্ষিতের বিরুদ্ধে। মনোহর বাবু সম্বন্ধে আপনার কোনো রকম ধারণা আছে? সামান্য। তাহলে কি ধরতে হবে এই ছেলে মেয়েগুলোর কথায় আউট অফ সিম্প্যাথি দৌড়ে এসেছেন? হিরণময় উত্তর দেন না, শুধু তাকিয়ে থাকেন। ওসি এবার বলেন, মনোহর বাবু খুব বড় বিজনেসম্যান, নাম করা লোক।
এখানকার সবাই তাকে চেনে। হিরণময় বলেন, এ শহরে নামকরা লোকের বিরুদ্ধে বুঝি ডায়েরি করা যায় না? ওসি সচকিত হয়ে ওঠেন। তা যাবে না কেন? তাহলে? প্রমাণ নেই, অথচ এই ছেলেরা মন গড়া ধারণা করে নিয়েছে মনোহর রক্ষিত গুন্ডা পাঠিয়ে এদের বোমা মারিয়েছেন। এর উপর ডায়েরি করা যায়? হিরণময় বলেন, ওদের তো আরও অভিযোগ আছে। ওসি নড়ে চড়ে বসেন। যেমন? শুধু বোমা মারার স্কোয়াডই পাঠায়নি মনোহর রক্ষিত। এই ছেলেমেয়েদের বিশ্বাস ওদের উপর আবার অ্যাটাক করা হবে। ওদের প্রোটেকশনের কি ব্যবস্থা করবেন? ওসি বলেন, আপনাকে তো বললামই, মনোহরবাবু এখানকার একজন অত্যন্ত এস্টাবলিশড পারসন। মুখের কথায় তার বিরুদ্ধে কেস নেওয়া যায় না। প্রমাণ করতে না পারলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। ডায়েরি না নেওয়ার পক্ষে যত রকম যুক্তি খাড়া করা যায়, ওসি একটার পর একটা তা করে যাচ্ছেন। হিরণময় এমনিতে নরম প্রকৃতির শান্ত নির্বিরোধ মানুষ, তিনিও ভেতর ভেতর বেশ কঠোর হয়ে ওঠেন। বলেন, ছেলেগুলো জখম হয়েছে, সেটা কি মিথ্যে? হাসপাতাল থেকে আপনাকে কিছু জানায়নি? তা জানিয়েছে। ঘোর অনিচ্ছা সত্ত্বেও ওসি বলেন, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, বোমার ব্যাপারে একটা রেকর্ড রেখে দিচ্ছি। তবে এর সঙ্গে মনোহরবাবুর নামটা কিছুতে জড়াতে পারবো না। হিরণময় বলেন, আর ছেলে মেয়েদের প্রোটেকশনের ব্যাপারটা? অসহিষ্ণুভাবে ওসি এবার বলেন, আপনাকে কতবার বলবো, এভাবে একজন সম্মানিত মানুষের নামে কেস নেওয়া যায় না। ঠিক আছে, আমরা যাচ্ছি। কেসটা নিলে বোধহয় ভালো করতেন। থানা থেকে রাস্তায় আসতেই হিরণময় লক্ষ্য করেন শিরীষ গাছের নিচে মল্লীরা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। তারা কেউ কোনো প্রশ্ন করার আগেই ওসির সঙ্গে কী কথা হয়েছে সংক্ষেপে সব জানিয়ে বলেন, এবার তাহলে যাওয়া যাক। তোমরা বাড়ি ফিরবে তো? ছেলেমেয়েরা জানায় বাড়িতেই ফিরবে। হিরণময় বলেন, আমি হোটেলে ফিরব। একটা সাইকেল রিক্সা পেলে ভালো হতো। তিনি কথা বলছিলেন ঠিকই, তবে তার চোখ সারাক্ষণই রয়েছে মল্লীর উপর। মল্লীও পলকহীন তার দিকেই তাকিয়ে আছে। অলোক ডান দিকের একটা রাস্তা দেখিয়ে বলে, ওখানে সাইকেল রিক্সার স্ট্যান্ড আছে, ওখানে চলুন। চলো। সবাই হিরণময়ের সঙ্গে সঙ্গে হাঁটতে থাকে। রিক্সা স্ট্যান্ডের দিকে যেতে যেতে ছেলেমেয়েরা থানার ব্যাপারটা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। আর হিরণময় কাউকে কিছু বুঝতে না দিয়ে ভিড়ের ভেতর মল্লীর পাশে চলে আসেন। চাপা গলায় ফিসফিস করে বলেন, আমি হোটেল স্কাইলার্কে উঠেছি, সুইট নাম্বার 422। তুমি আজই ওখানে আমার সঙ্গে দেখা করবে। খানিক পরে রিক্সা স্ট্যান্ডে পৌঁছে যান হিরণময়। তারপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে একটা রিক্সায় উঠে বসেন। হিরণময় যখন হোটেলে ফিরে এলেন 8:30 বেজে গেছে। কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে আনন্দপুরে 8:30 মানে অনেক রাত। এর মধ্যে চারিদিক নিঝুম হয়ে যেতে শুরু করেছে। রাস্তায় লোকজন, গাড়ি টাড়ি বিশেষ নেই বললেই হয়। দিনের গমগমে শহরটাকে এখন আর চেনাই যায় না। এখানে বিদ্যুতের ভোল্টেজ ভীষণ কম। রাস্তায় রাস্তায় মিউনিসিপ্যালিটির বাতিগুলো টিমটিম করে জ্বলছে। মনে হয় আনন্দপুর যেন পরিত্যক্ত ভৌতিক কোনো শহর। রিক্সা ভাড়া মিটিয়ে হোটেল বিল্ডিংয়ে ঢুকে প্রথমে ম্যানেজার নিরঞ্জন চৌধুরী চেম্বারে যান হিরণময়। বলেন, আপনি আমার সঙ্গে ওপরে আসতে পারবেন? হিরণময়কে দেখে উঠে দাঁড়িয়েছিল নিরঞ্জন। বলে, নিশ্চয়ই স্যার। আপনার কাজের কোনো অসুবিধা হবে না তো? না স্যার, আপনি যেতে বলছেন, নিশ্চয় কোনো দরকার আছে। সেটা শোনাও তো আমার কাজের মধ্যেই পড়ে। নিরঞ্জনকে সঙ্গে করে নিজের সুইটে এসে হিরণময় বলেন, বসুন। নিরঞ্জনকে বসিয়ে তার মুখোমুখি বসতে বসতে জিজ্ঞেস করেন, আমি আপনাকে কতটা বিশ্বাস করতে পারি? নিরঞ্জন প্রথমটায় হকচকিয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আপনি যতটা চান ঠিক ততটাই। আমার দিক থেকে বিশ্বাসঘাতকতার কোনো রকম সম্ভাবনা নেই। গুড।
বলে কিছুক্ষণ চুপ করে থাকেন হিরণময়। যেন যা বলতে চান সেটা বলবেন কিনা সে সম্বন্ধে মনস্থির করতে তার খানিকটা সময় লাগে। তারপর মরিয়া হয়ে বলেন, আপনার কাছে একটা ব্যাপারে আমি সাহায্য চাই। নিরঞ্জন বলে, বলুন আমাকে কি করতে হবে। একটি মেয়ে খুব বিপন্ন, তাকে রক্ষা করা দরকার। আমার এই সুইটের কাছাকাছি কোনো রুম কি খালি আছে? আছে, কিন্তু স্যার। হিরণময় নিরঞ্জনের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কি? নিরঞ্জন কয়েক পলক কি ভেবে বলে, আপনি কি মেয়েটিকে এখানে আনতে চান? হ্যাঁ। মেয়েটি কে? এই শহরেই তার বাড়ি। সে ভীষণ বিপদে পড়েছে। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? করুন। নিরঞ্জন বলে, আপনি সকালে বলেছিলেন এই শহরে আপনি প্রথম এসেছেন, অথচ যে মেয়েটির কথা বলছেন তার সঙ্গে আপনার যোগাযোগ হলো কি করে? এরকম একটা প্রশ্ন নিরঞ্জনের দিক থেকে আসতে পারে সেটা ভাবতে পারেননি হিরণময়। তিনি চকিত হয়ে ওঠেন, বলেন, আপনাকে পরে সব জানাবো, এখন তার সম্বন্ধে কিছু বলা ঠিক হবে না। পুলিশের ঝঞ্ঝাট টঞ্ঝাট কিছু হবে না তো? বুঝতে পারছেন, হোটেলের গুডউইলের একটা ব্যাপার আছে। একবার বদনাম হয়ে গেলে লোকজন এখানে আসবে না। যদি কিছু ঝঞ্ঝাট হয় তার সম্পূর্ণ দায়িত্ব আমার। জোর দিয়ে বলছি, আপনার হোটেলের বিন্দুমাত্র ক্ষতি হবে না। নিরঞ্জন চুপ করে থাকে। হিরণময়ের কথায় রাজি হবে কি হবে না সে সম্বন্ধে সে খুবই দ্বিধান্বিত। প্রথমত, হিরণময়কে চেনে না নিরঞ্জন। তার উপর তিনি যে মেয়েটাকে এখানে এনে রাখতে চাইছেন সে কেমন, তার কি পরিচয়, এই শহরে কোথায় থাকে, তাছাড়া কী ধরনের বিপদে পড়েছে কিছু জানাতে চাইছেন না হিরণময়। এমন একটা রহস্যময় ব্যাপারে জড়িয়ে পড়া ঠিক হবে কি না সে ভেবে উঠতে পারছে না। নিরঞ্জনের মনোভাব বুঝতে পারছিলেন হিরণময়। বলেন, আপনি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতে পারছেন না, তবে আমার আসল পরিচয়টা পেলে করতেন। নিরঞ্জনের মাথার ভেতর সবকিছু জট পাকিয়ে যায়। হিরণময়ের আসল পরিচয়টা কী ধরনের? দিশেহারার মতো নিরঞ্জন বলে, যদি দয়া করে বলেন আপনি কে। এখনই এ প্রশ্নের উত্তর চাইবেন না, 2-4 দিনের ভেতর সব জানতে পারবেন। আপাতত শুধু এটুকু জেনে রাখুন, যে মেয়েটির কথা বললাম তাকে বাঁচাবার জন্য আমি আপনাদের শহরে এসেছি। বলে একটু থেমে আবার শুরু করেন হিরণময়। আপনার আপত্তি থাকলে বলুন, আমি অন্য হোটেলে তার থাকার ব্যবস্থা করছি। হিরণময়কে কিছুতেই বুঝে উঠতে পারছে না নিরঞ্জন। সকালে তিনি বলেছেন আনন্দপুরে তার আসার উদ্দেশ্য বেড়ানো, এখন আবার বলছেন একটি মেয়েকে বিপদ থেকে উদ্ধার করতে এসেছেন। যে কারণে আসুন হিরণময়, এবং সেই মেয়েটিকে নিয়ে যদি পুলিশি হুজ্জত হয়, হোটেল স্কাইলার্ক কোনো না কোনোভাবে জড়িয়ে পড়বে। কেননা হিরণময় এই হোটেলে উঠেছেন। মেয়েটা এখানে এসে থাকলে বাড়তি ঝামেলার কতটাই বা হবে। তবে মেয়েটা এলে দুজনের উপর নজর রাখতে হবে। নিরঞ্জন বলে, ঠিক আছে স্যার, আপনার কথা বিশ্বাস করছি। আপনার সুইটের পাশে একটা রুম আছে, কার নামে বুকিং হবে? আমার নামে। আচ্ছা স্যার। আমার আরেকটা অনুরোধ আছে। বলুন। মেয়েটির নাম মল্লী। কেউ যদি তার খোঁজ করে বলবেন ও নামে কোনো বোর্ডার এখানে নেই। চিন্তিতভাবে নিরঞ্জন বলে, ঠিক আছে, আমি এখন যেতে পারি? বলতে বলতে উঠে দাঁড়ায়। আসুন। হিরণময় নিরঞ্জনের কাঁধে একটা হাত রেখে বলেন, আপনার কোনো ভয় নেই। নিরঞ্জন চলে যায়। কয়েক মিনিটের ভেতর হোটেলের একটা লোক এসে পাশের কামরাটা পরিষ্কার করে বিছানা পেতে হিরণময়কে চাবি দিয়ে যায়। পাশের ঘরে চাবিটা হাতে আসার 8 ঘন্টা বাদে 9:30 নাগাদ মল্লী আসে। হিরণময় একটা সোফায় বসে তার জন্য অপেক্ষা করছিলেন। মল্লী প্রথমটা ঘরে ঢোকে না, দরজার সামনে শ্বাসরুদ্ধের মতো দাঁড়িয়ে থাকে। স্পষ্ট বোঝা যাচ্ছে অদ্ভুত এক আবেগে তার সারা শরীর ভীষণ কাঁপছে।
হিরণময় কাপা গলায় বলেন, ভেতরে এসো। খুব সম্ভব মল্লির কাঁপুনিটা তার মধ্যেও ছড়িয়ে গেছে। নিঃশব্দে ঘরের ভেতর এসে হিরণময়ের দুপায়ের ওপর মাথা রেখে অঝরে কাঁদতে থাকে মল্লি। হিরণময় অভিভূত হয়ে গিয়েছিলেন। মল্লিকে তুলে নিজের পাশে বসিয়ে তার মাথায় এবং পিঠে হাত বুলিয়ে দিতে থাকেন। মল্লিকে হাসপাতালে দেখার পর থেকে যে আবেগ তাকে তোলপাড় করে ফেলেছিল, সেটা এখন প্রবল স্রোতে হিরণময়কে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। অনেকক্ষণ কেউ কিছু বলে না। মল্লি বালিকার মতো সমানে কেঁদে যাচ্ছিল। একসময় ধরা ধরা ভারী গলায় হিরণময় বলেন, কেঁদো না মা, কেঁদো না। মল্লের কান্না থামে না। স্নেহ এবং সহানুভূতির ছোঁয়ায় তা আরও উত্তাল হয়ে ওঠে। আরও কিছুক্ষণ পরে দুজনের আবেগ কিছুটা থিতিয়ে এলে হিরণময় জিজ্ঞেস করেন, তুমি হাসপাতালে আমাকে চিনলে কি করে? তোমার যখন 3 বছর বয়স, তখন আমাকে শেষ দেখেছ। সে সময়ের কিছুই তো মনে থাকার কথা নয়। মল্লি জানায়, তার ছেলেবেলায় খবরের কাগজে যখন হিরণময়ের ছবি বেরোতো, মা অর্থাৎ বিজলি সেগুলো দেখিয়ে বলতো, এই তোর বাবা। তারপর বড় হয়ে যেখানে হিরণময়ের যত ছবি পেয়েছে সব কেটে কেটে একটা খাতায় সেঁটে রেখেছে মল্লি। তাই চিন্তা অসুবিধা হয়নি। হিরণময়ের চমক লাগে। তাকে অস্বীকার করেই তো মনোহর রক্ষিতের সঙ্গে পালিয়ে গিয়েছিল বিজলি। তার ধারণা ছিল মল্লি মনোহরকে বাবা বলে জানে। 3 বছরের একটি শিশুর স্মৃতি থেকে হিরণময়ের একেবারে মুছে যাওয়ারই কথা। কিন্তু বিজলি কেন তাকে আসল পিতৃপরিচয় জানিয়ে দিয়েছে? তবে কি মনোহরের সঙ্গে পালিয়ে গিয়ে সে সুখী হয়নি? যদিও এ ব্যাপারে তার প্রচণ্ড কৌতূহল হচ্ছিল, তবু তা নিয়ে কোনো প্রশ্ন করতে সংকোচ হয় হিরণময়ের। হঠাৎ একটা কথা মনে পড়ে যেতে তিনি জিজ্ঞেস করেন, তুমি আমার কলকাতার ঠিকানা আর ফোন নাম্বারটা কোথায় পেলে? মল্লি বলে, আপনি দিল্লি থেকে পার্মানেন্টলি কলকাতায় চলে এসেছেন, এই খবরটা কাগজে বেরিয়েছিল। খবরের সঙ্গে আপনার কলকাতার ঠিকানা আর ফোন নাম্বার ছিল। দেখা যাচ্ছে মল্লি এত দূরে আনন্দপুরের মতো একটা শহরে থাকলেও তার চোখ বরাবরই ছিল তার ওপর। হিরণময় বুকের ভেতর আশ্চর্য এক শিহরণ অনুভব করেন। একটু চুপচাপ। তারপর হিরণময় বলেন, তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর খেতে খেতে কথা হবে। চলো, তোমার ঘর দেখিয়ে দিই। মল্লিকে নিয়ে পাশের কামরায় চলে যান হিরণময়। নিজের হাতে আলো জ্বেলে বলেন, বাথরুমে তোয়ালে সাবান রয়েছে, তোমার হয়ে গেলে আমার সুইটে এসো। মাথা হেলিয়ে মল্লি জানায়, আসবে। তোমার সঙ্গে তো আর কোনো জামা কাপড় নেই। যা পরে আছো তা দিয়ে আজকের দিনটা চালিয়ে দাও, কাল দেখা যাবে কি করা যায়। আচ্ছা। হিরণময় ফিরে এসে পোশাক বদলে পাজামা পাঞ্জাবি পরে একটা সোফায় বসে মল্লির জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর মল্লি আসে। হিরণময় জিজ্ঞেস করেন, রাত্রিরে তুমি কি খাও? মল্লি জানায়, মনোহরের বাড়িতে যেদিন যা হয় তাই খায়। হিরণময় বলেন, তোমার জন্য পরোটা, চিকেন কারি, স্যালাদ আর মিষ্টি কিছু দিতে বলি? মল্লি চুপ করে থাকে। অর্থাৎ পরোটা মাংসের ডিনারে তার আপত্তি নেই। হিরণময় রুম সার্ভিসে ফোন করে তার জন্য স্পেশাল খাবার আর মল্লির জন্য পরোটা টরোটা আনতে বলেন। তারপর উঠে গিয়ে একটা ছোট নিচু টেবিলের উপর থেকে কটা ট্যাবলেট নিয়ে আসেন। মল্লি জিজ্ঞেস করে, এগুলো কিসের ওষুধ? হিরণময় বলেন, হার্ট আর ব্লাড সুগারের। কবছর আগে আমার একটা স্ট্রোক হয়ে গেছে, তার উপর হাই ব্লাড সুগার। দুবেলা অনেক ওষুধ খেতে হয়। বলতে বলতে হঠাৎ খেয়াল হয় জল আনেননি। জলের জাগটা যে কোথায় রেখে গেছে বেয়ারাটা। এধারে ওধারে তাকাতে থাকেন হিরণময়। তিনি উঠতে যাচ্ছিলেন, মল্লি বলে, আপনি বসুন, আমি দেখছি।
একটু খোঁজাখুঁজি করে ড্রেসিং টেবিলের পাশে একটা ছোট্ট টিপয় টেবিলের উপর থেকে জলের জাগ আর গেলাস নিয়ে আসে মল্লী। তারপর গেলাসে জল ঢেলে হিরণময়কে দিতে দিতে বলে, রোজ কটা ট্যাবলেট খেতে হয়? হিরণময় বলেন, 10টা। সকালে ব্রেকফাস্টের পর 4টে, দুপুরে 2টো, আর রাত্রে ডিনারের আগে 4টে। ওষুধ খাওয়ার 15 মিনিট পর ডিনার এসে যায়। যে বেড়াটি খাবার নিয়ে এসেছে সঙ্গে করে ছোট বড় কটা খালি প্লেট, ন্যাপকিন, কাঁটা চামচ এবং জল ভর্তি গেলাসও এনেছে। সে টেবিলে প্লেট নামিয়ে জানায়, এখনই যদি হিরণময়রা খেতে বসেন সে সার্ভ করবে। মল্লের হঠাৎ যেন কি হয়ে যায়। সে বলে, তুমি যাও, আমরা খেয়ে নেবক্ষণ। বেয়ারাটা চলে যায়। বিভিন্ন আকারের পাত্রের ঢাকনা খুলে মল্লি দেখতে পায় 2 রকমের খাবার রয়েছে। ঝাল মশলাহীন স্টু জাতীয় খাদ্যগুলো যে হিরণময়ের, বুঝতে অসুবিধে হয় না মল্লির। সে ক্ষিপ্র হাতে অত্যন্ত সুচারুভাবে প্লেটে প্লেটে খাবার সাজিয়ে বলে, গরম থাকতে থাকতে খেয়ে নিন। হিরণময় বলেন, এ কি, তুমিই খাবে না? আমি পরে খাবো। না না, তোমারটাও নিয়ে নাও, একসঙ্গে খাবো। অগত্যা একটা প্লেটে পরোটা এবং চিকেন কারি তুলে নিতে হয় মল্লিকে। মুখ নিচু করে খেতে খেতে মল্লি জিজ্ঞেস করে, আপনি বেডটি খান? হিরণময় বলেন, বেডটি বলা যাবে না। আমি খুব ভোরে উঠি, তখন সূর্যোদয় দেখতে দেখতে দুধ চিনি ছাড়া 1 কাপ পাতলা চায়ে লিকার খাই। এরপর হিরণময় কখন কখন লাঞ্চ আর ডিনার খান এবং 3 বেলা তাকে কী কী ক্যাপসুল এবং ট্যাবলেট খেতে হয় সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেয় মল্লি। তার কথার উত্তর দিতে দিতে একটু অবাকে হচ্ছিলেন হিরণময়। তার লাঞ্চ ডিনারের সময় জানাটা মল্লির কেন প্রয়োজন বুঝতে পারছিলেন না। এ নিয়ে তিনি অবশ্য কোনো রকম প্রশ্ন করেন না। একসময় বলেন, তুমি কি ধরনের বিপদে পড়ে আমাকে ফোন করেছিলে সেটা এখানে এসে কিছু কিছু বুঝতে পেরেছি। সে কথায় পরে আসছি, তার আগে অন্য একটা ব্যাপার তোমার কাছে জানতে চাই। মল্লে উৎসুক চোখে হিরণময়ের দিকে তাকায়। হিরণময় বলেন, লাস্ট 23 বছর তোমাদের কোনো খবরই আমার জানা নেই। এতদিন কোথায় ছিলে? আনন্দপুরে কিভাবে এলে? যদি একটু বলো। মলি যা বলে তাই এই রকম। চেতলা থেকে তার মা আর সে মনোহর রক্ষিতের সঙ্গে প্রথমে আসে শ্যামবাজার। সেখানে বছর কাটিয়ে যায় আসানসোল। আসানসোল থেকে জলপাইগুড়ি হয়ে এই আনন্দপুর। বরাবরই মনোহর কন্ট্রাক্টরি করে এসেছে, কিন্তু এই বর্ডার টাউনটায় আসার পর ড্রাগের চোরাচালান শুরু করে। এখানকার পুলিশ টুলিশকে সে হাত করে নিয়েছে। তাছাড়া বিশাল এক মস্তান বাহিনীকে পোষে। খুন খারাপি, ব্যাংক রবারি এদের কাছে জল ভাত। এরা না পারে এমন দুষ্কর্ম নেই। এদের দাপটে মনোহরের বিরুদ্ধে একটা আঙুল তোলার সাহস কারণ নেই। প্রথম প্রথম ড্রাগের নেশা ধরিয়ে এখানকার যুবকদের সর্বনাশ করছিল মনোহর। তখন তার অ্যাক্টিভিটি আনন্দপুরে সীমাবদ্ধ ছিল। 2-4 বছর এভাবে চালাবার পর সারা দেশে ড্রাগ চালান দিতে থাকে। এত বড় একটা ক্রিমিনাল পয়সার জন্য দেশের ক্ষতি করে যাচ্ছে, অথচ কারোর কিচ্ছু করার নেই। মুখ বুজে সব সহ্য করতে হচ্ছিল। এর ভেতর বিএ পাশ করেছে মল্লি, একটা স্কুলে চাকরিও পেয়েছে। বছর 2 আগে এখানকার কলেজে লেকচারার হয়ে আসে সমীর। সঙ্গে আসেন তার বিধবা মা। সমীর লক্ষ্য করে তার ছাত্রদের মধ্যে অনেকে ড্রাগ অ্যাডিক্ট। ড্রাগের নেশা শুধু কলেজের চৌহদ্দিতে আটকে নেই, শহরের অন্য সব তরুণ তরুণীদের ভেতরও ছড়িয়ে পড়েছে। ছেলে মেয়েদের শোধরাবার জন্য সে প্রথম প্রথম তাদের বোঝাতে চেষ্টা করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ছাত্রছাত্রীদের মধ্যে ড্রাগের সাপ্লাই বন্ধ না হলে তাদের যে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানো যাবে না, এটা বুঝতে পারছিল সমীর। কারা এই মারাত্মক নেশার জিনিস জুগিয়ে যাচ্ছে খোঁজ করতে গিয়ে সে মনোহরের সন্ধান পায়। প্রথমে সমীর পুলিশকে মনোহরের কথা জানিয়ে
তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বলে। পুলিশ তো কিছু করেই না, উল্টে সমীরের কথা তাকে জানিয়ে দেয়। প্রথম প্রথম প্রচুর টাকার লোভ দেখিয়ে সমীরের আন্দোলন বন্ধ করতে চেয়েছে মনোহর, কিন্তু সমীর একরোখা আইডিয়ালিস্ট, নিজেকে সে বিকিয়ে দেয়নি। এত করেও মনোহর কিন্তু সমীরকে দমাতে পারেনি। এই ছেলেটার মধ্যে রয়েছে প্রবল জেদ এবং সাহস। প্রথম প্রথম কলেজের হলে সে ড্রাগের বিরুদ্ধে সেমিনার করতে থাকে, কিন্তু কোনো দিক থেকেই তেমন সমর্থন পাওয়া যায় না। শেষ পর্যন্ত এককভাবে সে মনোহরের বিরুদ্ধে আন্দোলনটা কলেজ কম্পাউন্ডের বাইরে নিয়ে আসে। উদ্দেশ্য সাধারণ মানুষকে এর সঙ্গে জড়িয়ে ফেলা। প্রতিদিন সকালে প্লে কার্ডে ড্রাগের চোরাচালানদার মনোহর রক্ষিতকে অ্যারেস্ট করতে হবে লিখে সেটা হাতে করে গোটা শহর ঘুরতে থাকে। এবার তার উপর মনোহরের প্রাইভেট মস্তান বাহিনীর হামলা শুরু হয়েছে। প্রথমে শাসানি, তারপর কয়েকবার ট্রাক চাপা দিয়ে খুন করার চেষ্টা। এসবও ওরা চালিয়েছে। একবার গুলি করেছিল, অল্পের জন্য বেঁচে যায় সমীর। গোড়ায় সমীর কাউকে সঙ্গে পায়নি। ক্রমশ মানুষের ভয় ভাঙতে শুরু করে। একটি দুটি করে ছেলে তার পাশে এসে দাঁড়াতে থাকে। সমীরের সাহস ও জেদ অবাক করে দিয়েছিল মল্লিকে। এমন মানুষ আগে আর দেখেনি সে। মনোহর পয়সার জন্য একটা জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, এটা কিছুতেই মেনে নিতে পারছিল না মল্লি। এতদিন প্রতিবাদ করার সুযোগ পায়নি। কিছু করতে না পারার জন্য এক ধরনের হতাশা তাকে পেয়ে বসেছিল। এবার একটা রাস্তা পেয়ে যায় সে। একদিন সমীরের সঙ্গে দেখা করে জানায় সে তার সঙ্গে আন্দোলনে নামতে চায়। নিজের পরিচয় দিয়ে আরও বলে যার বিরুদ্ধে লড়াই সে মনোহর রক্ষিতের বাড়িতে থাকে সে। মল্লের সাহস এবং দৃঢ়তায় অবাক হয়ে গিয়েছিল সমীর, সে সঙ্গে কিছুটা সংশয়ান্বিত। মল্লিকে পাঠিয়ে তার উপর নজরদারি করার জন্য এটা মনোহরের কুটচাল কিনা বুঝতে পারা যাচ্ছিল না। মল্লিকে তার আন্দোলনে টেনে নেওয়া কি উচিত হবে? গোড়ায় এ বিষয়ে মনস্থির করতে পারেনি সমীর, কিন্তু মল্লি নাছোড়বান্দা। সে রোজ দুবেলা তার বাড়িতে হানা দিতে শুরু করেছিল। অগত্যা একান্ত নিরুপায় হয়েই রাজি হতে হয়েছিল সমীরকে। তারপর একসঙ্গে আন্দোলন করতে করতে পরস্পরের অনেক কাছে এসে পড়েছিল তারা। সমীর বা মল্লি একজন আরেকজনকে ছাড়া এখন নিজেদের ভবিষ্যৎ আর ভাবতে পারে না। এই আন্দোলনের ব্যাপারে একেবারে ক্ষেপে উঠেছে মনোহর। এ নিয়ে মল্লির ওপর নির্যাতন কম হয়নি, কিন্তু তাকে কোনোভাবেই ঠেকানো যায়নি। শেষ পর্যন্ত মরিয়া হয়ে মল্লিকে বাড়িতে আটকে ফেলেছে মনোহর। সে যাতে বেরোতে না পারে সেজন্য একটা পোষা মাস্তানকে পাহারাদার রেখেছে। দিন 15 ধরে 24 ঘন্টা মাস্তানটা তার উপর নজর রাখছিল। মল্লিকে আটকানোর পর মনোহর ঠিক করেছিল সমীরকে শেষ করে ফেলবে। সেটা জানার পর ভীষণ ভয় পেয়ে যায় মল্লি। এখানকার থানায় মনোহরের বিরুদ্ধে জানিয়ে লাভ নেই, তারা কোনো কেস নেবে না। তাই সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত মল্লি দিশাহারা হয়ে কলকাতায় ফোন করে। কথা শেষ করে জোরে শ্বাস টানে মল্লি। তারপর বলে, একটা ব্যাপার আমি ভেবে পাচ্ছি না। হিরণময় বলেন, কি? আপনাকে ফোনে জানাতে পারিনি আমরা কোথায় আছি। কথা শেষ করার আগে সেই মস্তানটা টেলিফোন কেড়ে নিয়েছিল। আপনি আনন্দপুরের খবর পেলেন কোথায়? কিভাবে চেতলা এবং কালীঘাটে ঘুরে জগন্নাথের কাছ থেকে এই জায়গাটার হদিশ পেয়েছেন হিরণময় তা জানিয়ে দেন। মল্লি জিজ্ঞেস করে, আপনি যে এখানে এসেছেন আর কেউ তা জানে? মল্লি যে রমলা, টিপু আর পলার কথা বলছে সেটা বুঝতে অসুবিধা হয় না। হিরণময় আস্তে আস্তে মাথা নাড়েন। না, কাউকে না জানিয়ে চলে এসেছি। কিন্তু ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। মল্লি তবু বলে, এভাবে চলে আসা এখন ওরা খুবই চিন্তা করছেন। হিরণময় বলেন, তা হয়তো করছে, কিন্তু তা ভেবে এখন আর লাভ নেই। বলে একটু হাসেন, একটু চুপচাপ। তারপর মল্লি কুণ্ঠিত মুখে বলে,
ঝোঁকের মাথায় আপনাকে ফোন করে আমাদের বিপদের কথাটা বলে বোধহয় অন্যায় হয়ে গেছে। হিরণময় চকিত হয়ে ওঠেন। কেন? মল্লী বলে, মনোহর রক্ষিত লোকটা তো ভালো না। আপনি আমার ডাকে এখানে এসেছেন জানতে পারলে সে আপনার ক্ষতি করতে চেষ্টা করবে। তাই হিরণময় হাত তুলে মল্লীকে থামিয়ে দিতে দিতে বলেন, আমার ক্ষতি করার সাহস মনোহরের হবে না। আমাকে ডেকে তোমার কোনো অন্যায় হয়নি। যদি এখানে এসে বুঝতাম তোমরা খারাপ কিছু করছো, আমি তক্ষুনি এই শহর ছেড়ে চলে যেতাম। একটা ভয়ঙ্কর চক্রের হাত থেকে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে, আমাদের দেশকে বাঁচাতে চাইছো। এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে? এখন তাহলে আমরা কি করব? বলতে বলতে মল্লী হিরণময়ের মুখের দিকে তাকায়। একটু ভেবে হিরণময় বলেন, কয়েকটা দিন আমাকে অপেক্ষা করতে হবে। সমীর সুস্থ হয়ে উঠুক, তার সঙ্গে আলোচনা করে একটা প্রোগ্রাম ঠিক করব। মল্লী উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ করে থাকেন হিরণময়। তারপর দ্বিধান্বিতভাবে বলেন, কিন্তু? মল্লী জিজ্ঞেস করে, কিন্তু কি? মনোহর রক্ষিতের বিরুদ্ধে কড়া স্টেপ নিলে তোমার মায়ের রিয়াকশন কি হবে? মল্লী চকিত হয়ে ওঠে। হিরণময়ের সঙ্গে দেখা হওয়ার পর তারা কেউ বিজলি সম্পর্কে একটি কথা বলেনি, এমনকি তার নামটা পর্যন্ত মুখে আনেনি। সে জানে হিরণময় তার মাকে ঘৃণা করেন। বিজলি যা করেছে, যেভাবে হিরণময়ের মুখে চুনকালি দিয়েছে, তাতে ঘৃণাই তার একমাত্র প্রাপ্য। মল্লী মুখ নামিয়ে বলে, মা তাতে খুশিই হবে। ওই লোকটার জেল বা ফাঁসি হোক, মা মনে প্রাণে তা চায়। হিরণময় কলকাতা থেকে বেরোবার সময় ঠিক করে রেখেছিলেন বিজলি সম্পর্কে বিন্দুমাত্র কৌতূহল দেখাবেন না। মল্লের কথাগুলো শুনতে শুনতে তিনি হতভম্ব হয়ে যান। তারপর নিজের অজান্তেই যেন বলে ওঠেন, কিন্তু একদিন তো তার সঙ্গে চলে এসেছিল। আমি বড় হবার পর মা আমাকে কতবার বলেছে, এর চেয়ে বড় ভুল জীবনে আর করেনি। যতদিন বেঁচে থাকবে মাকে আক্ষেপ করে যেতেই হবে। হিরণময় জিজ্ঞেস করেন, লোকটা কি খুব দুর্ব্যবহার করে? মল্লী বলে, এরকম নোংরা বদমাশ লোক পৃথিবীতে খুব বেশি জন্মায়নি। জন্তুর অধম। সে আমাদের, বিশেষ করে মায়ের সঙ্গে কি ধরনের ব্যবহার করে শুনলে আপনার ভীষণ খারাপ লাগবে। হিরণময়ের মন বিষাদে ভরে যেতে থাকে। যাকে জীবন থেকে বাতিল করে দিয়েছেন, দীর্ঘ 23 বছর পর যার কথা ভুলেও মনে করতে চাননি, সে কি স্মৃতির ভেতর কোনো এক অদৃশ্য কিংখাবের ভেতর থেকে গিয়েছিল? তার প্রতি সামান্য একটু দুর্বলতা কি এখনো রয়ে গেছে? নইলে বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে কেন? হিরণময় দূর মনস্কের মতো চুপচাপ বসে থাকেন। মনোহর বা বিজলি সম্পর্কে আর কোনো প্রশ্ন করেন না। খাওয়া শেষ হয়ে এসেছিল। মল্লী বলে, আমি এখন কি করব? হিরণময় বলেন, কি করব মানে? যতদিন তোমাদের বিপদ না কাটছে হোটেলে থাকবে। যে ঘরের বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলে, ওটা তোমার জন্য বুক করেছি। একটু থেমে আবার বলেন, এখান থেকে আপাতত তোমার বেরোবার দরকার নেই। আমি হাসপাতালে গিয়ে সমীরের খবর নিয়ে আসব। অভিভূতের মতো মল্লী বলে, কিন্তু ওই লোকটি যদি বন্দুকবাজ মাস্তানদের এখানে পাঠিয়ে দেয়? পাঠিয়ে লাভ হবে না। তোমার খোঁজ যাতে না পায় তার ব্যবস্থা আমি করে রেখেছি। তোমার কোনো চিন্তা নেই। কী ধরনের ব্যবস্থা করা হয়েছে তা জানার জন্য উদ্গ্রীব হয়ে থাকে মল্লী। কিন্তু হিরণময় এই সম্বন্ধে আর কিছু বলেন না। জিজ্ঞেস করে যে জেনে নেবে তেমন সাহস হয় না তার। শেষ পর্যন্ত এটুকু ভেবে মল্লী আশ্বস্ত হয়, হিরণময় যখন তার নিরাপত্তার বন্দোবস্ত করেছেন তখন ভয়ের কারণ নেই। হিরণময় বলেন, অনেক রাত হলো, তোমার ঘরে চাবি নিয়ে যাও। সে বিকেল থেকে অনেক ঝঞ্ঝাট গেছে, এখন গিয়ে শুয়ে পড়বে। মল্লে চাবি নিয়ে উঠতে যাবে, হঠাৎ হিরণময়ের কি মনে পড়ে যায়। বলেন, যাবার আগে একটা কাজ করো। বাড়ি থেকে আজ বেরিয়ে আসার পর মাকে ফোন টোন করেছ? আস্তে মাথা নাড়ে মল্লী, না। ওখানে টেলিফোন আছে।
আঙুল দিয়ে ঘরের এক কোণে নিচু টেবিলের উপর ফোনটা দেখিয়ে দিতে দিতে হিরণময় বলেন, মাকে জানিয়ে দাও তুমি নিরাপদে আছো, নইলে ভীষণ দুশ্চিন্তা করবে। আর হ্যাঁ, এখানে যে এসেছ সেটা বলো না। কোনোভাবে হোটেলের খবরটা যদি মনোহর পেয়ে যায় গোলমাল বাঁধাতে পারে। এক্ষুনি সেটা আমি চাইছি না। আগে সমীরের সঙ্গে কথা বলে লোকটার বিরুদ্ধে স্ট্র্যাটেজি ঠিক করে নেই, তারপর মনোহর জানুক, আমার আপত্তি নেই। আর হ্যাঁ, মাকে আমার কথা এখন জানিও না। মল্লি অবাক হয়ে ভাবে, এই মানুষটির সব দিকে নজর। সে আস্তে আস্তে উঠে গিয়ে টেলিফোনের রিসিভারটা কানে ঠেকিয়ে ডায়াল ঘুরিয়ে অপেক্ষা করতে থাকে। তারপর কিছু শুনে সঙ্গে সঙ্গে দ্রুত লাইন কেটে দেয়। হিরণময় মল্লিকে লক্ষ্য করছিলেন। একটু অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি হলো? মল্লি বলে, ওই লোকটা ফোন ধরেছিল। কে, মনোহর? হ্যাঁ। কেন লাইনটা মল্লি কেটে দিয়েছে বুঝতে অসুবিধা হয় না হিরণময়ের। 3-4 বার ফোন করার পর বিজলিকে ধরতে পারে মল্লি। সে বলে, আমার জন্য চিন্তা করো না মা, আমি ভালো আছি। কোথায় আছে এখন বলতে পারবো না, কাল আবার তোমাকে ফোন করব। এই ধরো সকাল 7টা নাগাদ, তুমি টেলিফোনের কাছাকাছি থেকো। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। হিরণময় মল্লির দিকে তাকিয়েছিলেন। বিজলির গলা শুনতে না পেলেও সে কি বলেছে মল্লির কথা থেকে সেটা আন্দাজ করা গেছে। ওদিকে ফোন নামিয়ে টেবিল থেকে পাশের ঘরে চাবিটা তুলে নিয়ে মল্লি বলে, আমি যাচ্ছি। আচ্ছা। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রফুল্ল রায়ের লেখে একটি উপন্যাস, এই ভুবনের ভার, এর 7ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।